ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করব। জাতীয় স্বার্থ আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় স্বার্থ আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ আছে এবং প্রত্যেকটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। জাতীয় স্বার্থ এমন একটা বিষয়, বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেয়। প্রথমে আমাদের বুঝতে হবে যে জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থের ধারণা কী। জাতীয় স্বার্থ এমন একটা স্বার্থ, এমন একটা বিষয়, একটা দেশের জনগণের স্বার্থ, একটা রাষ্ট্রের স্বার্থ। জাতীয় স্বার্থ বিশ্বের প্রত্যেক রাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণ করে, কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক সম্পর্ক স্থাপন করে, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করে, সামাজিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করে, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করে, জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে। জাতীয় স্বার্থ ছাড়া কোনো রাষ্ট্র চলে না, কোনো রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকা এর সঙ্গে জাতীয় স্বার্থ যুক্ত। জাতীয় স্বার্থের বিভিন্ন প্রকারভেদ আছে, অর্থাৎ জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ আলোচনার ক্ষেত্রে আমরা টমাস রবিনসনের বক্তব্য কী সেটা আলোচনা করব। রবিনসনের মত অনুযায়ী জাতীয় স্বার্থকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 6 ভাগের ক্ষেত্রে প্রথম ভাগ হলো মুখ্য জাতীয় স্বার্থ। মুখ্য মানে প্রধান, মেন। মুখ্য জাতীয় স্বার্থ কি? প্রত্যেকটা রাষ্ট্রের কতগুলি প্রাথমিক কিন্তু প্রধান মূল বিষয়, সেগুলোকে প্রত্যেকটা রাষ্ট্র গুরুত্ব দেয়। মুখ্য জাতীয় স্বার্থের মধ্যে পড়ে অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ এবং শিক্ষা ও সাংস্কৃতিক স্বার্থ। প্রতিটা রাষ্ট্র অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রত্যেকটাকেই গুরুত্ব দেয়। সেই জন্যে মুখ্য জাতীয় স্বার্থ ছাড়া কোনো রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে পরিপূর্ণ করতে পারে না। নাম্বার 2, প্রতিটা রাষ্ট্রের ক্ষেত্রে গৌণ জাতীয় স্বার্থ আছে। গৌণ জাতীয় স্বার্থ কি? গৌণ জাতীয় স্বার্থ হলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিষয় নয়। এইগুলো ক্ষেত্রে স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেকটা রাষ্ট্রকে আরও কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন প্রত্যেকটা রাষ্ট্র অন্য দেশে কূটনৈতিক প্রতিনিধি পাঠায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। তাই গৌণ জাতীয় স্বার্থের মধ্যে উঠছে কূটনৈতিক প্রতিনিধি বা কূটনৈতিক বিষয়। প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকরা বিদেশে যায়, বিদেশে তাদের স্বার্থ রক্ষার ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হয়। এগুলি হচ্ছে গৌণ জাতীয় স্বার্থ। পয়েন্ট 3 নম্বর শ্রেণীবিভাগ
জাতীয় স্বার্থের স্থায়ী জাতীয় স্বার্থ। পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট প্রত্যেকটা রাষ্ট্রের আছে। প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌমত্বকে রক্ষা করবার চেষ্টা করে, জাতীয় নিরাপত্তাকে রক্ষা করার ক্ষেত্রে সুনিশ্চিত ব্যবস্থা গ্রহণ করে। তাই স্থায়ী জাতীয় স্বার্থ এটা কিন্তু সময়ের প্রেক্ষাপটে কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু সবসময় প্রত্যেকটা রাষ্ট্র স্থায়ী জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। তাই জাতীয় স্বার্থের একটি অন্যতম বিভাগ হলো স্থায়ী জাতীয় স্বার্থ। নাম্বার 4 আমরা কি জানব? পরিবর্তনীয় জাতীয় স্বার্থ। রাষ্ট্র সবসময় জাতীয় স্বার্থ রক্ষার জন্য স্থায়ীভাবে কতগুলি বিষয়কে যেমন গুরুত্ব দেয়, তেমনি সময়ের পরিবর্তন হলে, যুগের পরিবর্তন হলে তার সঙ্গে সঙ্গতি রেখে প্রতিটা রাষ্ট্রই তার জাতীয় স্বার্থকে নতুন নতুন বিষয়কে গ্রহণ করতে হয়। তাই পরিবর্তনীয় জাতীয় স্বার্থ রক্ষার একটা বিভাগ। 5 সাধারণ জাতীয় স্বার্থ। প্রতিটা রাষ্ট্রেরই কতগুলি জাতীয় স্বার্থ আছে, জনগণের স্বার্থ আছে, দেশের বা রাষ্ট্রের স্বার্থ আছে, যেগুলি প্রত্যেকটা রাষ্ট্রকে গুরুত্ব দিতে হয়। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের আর্থিক উন্নতির জন্য বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে দেশের জাতীয় স্বার্থ সিদ্ধি হবে সেটা সেই দেশের সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এইগুলিকে বলা হচ্ছে সাধারণ জাতীয় স্বার্থ। নেক্সট 6 নাম্বার, সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। প্রত্যেকটা রাষ্ট্রের নির্দিষ্ট কতগুলি স্বার্থ থাকে। নির্দিষ্ট স্বার্থগুলিকে প্রতিটা রাষ্ট্রই গুরুত্ব দেয়। এখানে সুনির্দিষ্টভাবে সরকার জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে কীভাবে সেই জাতীয় স্বার্থকে রক্ষা করা সম্ভব হবে তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগে কী পেলাম? টমাস রবিনসনের মতে 1 মুখ্য জাতীয় স্বার্থ, 2 গৌণ জাতীয় স্বার্থ, 3 স্থায়ী জাতীয় স্বার্থ, 4 পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, 5 সাধারণ জাতীয় স্বার্থ, 6 সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। এগুলি হচ্ছে শ্রেণীবিভাগ, জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ। আমরা আগে বলেছি প্রতিটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ থাকবেই। জাতীয় স্বার্থ ছাড়া, জাতীয় স্বার্থ রক্ষা ছাড়া কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকে না বা রাষ্ট্র টিকে থাকতে পারবে না। ছোট বড় মাঝারি সমস্ত শক্তিসম্পন্ন রাষ্ট্রই জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। এবার আমরা আলোচনা করব জাতীয় স্বার্থ রক্ষার উপায়। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় আছে। কোনো পদ্ধতি ছাড়া কোনো রাষ্ট্র জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে না, দেশের জাতীয় স্বার্থকে রক্ষা করে জাতীয় শক্তিকে বৃদ্ধি করতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে জাতীয় স্বার্থ আর জাতীয় শক্তি এই দুটো একে অপরের সঙ্গে যুক্ত। জাতীয় স্বার্থ ছাড়া জাতীয় শক্তি বৃদ্ধি পায় না। জাতীয় স্বার্থ রক্ষা করতে গেলে জাতীয় শক্তি দরকার। জাতীয় শক্তির মাধ্যমে সরকার জাতীয় শক্তির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করে, জাতীয় স্বার্থ বৃদ্ধি করে। তাই জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলো কি কি আমরা একে একে আলোচনা করব। প্রথমত কূটনীতি। কূটনীতি জাতীয় স্বার্থ রক্ষা করার একটা উপায়।
বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র তোমরা জানো যে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। তো জাতীয় স্বার্থ রক্ষা করবার চেষ্টা করে। কোনো দেশ বা রাষ্ট্র যদি জাতীয় স্বার্থকে অবহেলা করে বিদেশ নীতি নির্ধারণ করে, পররাষ্ট্র নীতি নির্ধারণ করে, তাহলে সেই দেশের জনমত সেই রাষ্ট্রের সরকারের বিপক্ষে চলে যাবে। তাই সরকার কখনোই চায় না জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হোক। জনসমর্থন সরকারের অনুকূলে যাতে থাকে সেদিকে সরকার লক্ষ্য রেখে জাতীয় স্বার্থ রক্ষা করবার চেষ্টা করে। সেই জন্য জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কূটনীতিকে ব্যবহার করে। আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি যে কূটনীতির মাধ্যমে প্রতিটা রাষ্ট্র অন্য দেশের সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে। প্রতিটা রাষ্ট্রেরই কূটনৈতিক প্রতিনিধি রয়েছে এবং প্রত্যেক রাষ্ট্র বিদেশের কূটনৈতিক প্রতিনিধিকে গ্রহণ করে, আবার অন্য রাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি পাঠায়। একে বলা হয় কূটনৈতিক মিশন। প্রতিটা রাষ্ট্র অন্য দেশে কূটনৈতিক অফিস তৈরি করেছে এবং সেখানে কূটনৈতিক প্রতিনিধি এবং তার সহযোগী অফিসার রয়েছেন, তাদের মাধ্যমে কূটনৈতিক কার্যকলাপ করে। বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন সেই দেশের সরকারি নীতি, সেই দেশ যদি নিজের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তাহলে সেই খবর নিজের দেশে পাঠাতে পারে। এইভাবে কূটনীতির মাধ্যমে প্রত্যেকটা দেশ জাতীয় স্বার্থকে অর্থাৎ নিজের রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করে। কূটনৈতিক সম্পর্কের পরে 2 নম্বর উপায় হলো প্রচার, প্রপাগান্ডা। প্রচার, প্রত্যেকটা রাষ্ট্রই প্রচারের উপরে গুরুত্ব দেয়। প্রচারের মাধ্যমেই জাতীয় স্বার্থকে চরিতার্থ করতে হবে, জাতীয় স্বার্থকে রক্ষা করতে হবে। কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করলে বা অন্য রাষ্ট্রের উপর অবিচার করলে সেই রাষ্ট্র কিন্তু স্বীকার করে না। কেন স্বীকার করে না? রাষ্ট্রের সরকার আভ্যন্তরীণ ক্ষেত্রে জনগণের সমর্থন যেমন অনুকূলে আনার চেষ্টা করে, তেমনি প্রত্যেকটা রাষ্ট্র বিশ্বের যে জনমত, বিশ্বের প্রতিটা দেশের জনগণের মতামত নিজের পক্ষে আনার চেষ্টা করে এবং এর জন্যে প্রত্যেকটা রাষ্ট্রকে প্রচারের উপর গুরুত্ব দিতে হয়। প্রচার এমনভাবে করা হবে যাতে তার দেশের স্বার্থ রক্ষিত হয়। প্রচার কিসের মাধ্যমে হয়? রেডিও, টিভি, ইন্টারনেট, সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্র নিজের দেশের স্বার্থে, নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে প্রচার চালায়। পরের উপায় হলো 3 নম্বর উপায়, অর্থনৈতিক সাহায্য। অর্থনৈতিক সাহায্য জাতীয় স্বার্থ রক্ষার একটি অন্যতম উপায়। অর্থনৈতিক সাহায্য আমরা জানি পৃথিবীর দেশগুলি উন্নত দেশ বা শিল্পে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ ও অনুন্নত দেশ। মূলত উন্নত দেশ ও উন্নয়নশীল দেশ। উন্নত দেশগুলি অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য দেয়, ঋণ দেয়, আর্থিক ঋণ দেয়, অনুদান দেয় অর্থের মাধ্যমে। এই অর্থ সাহায্য এবং অনুদান ও ঋণের মাধ্যমে একটা রাষ্ট্র, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলি উন্নয়নশীল দেশের কাছে সমর্থন আদায় করে এবং ঋণ দানকারী এবং ঋণ গ্রহণকারী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং এই ক্ষেত্রে যে দেশ ঋণ দান করে, অর্থ সাহায্য করে, সেই দেশের জাতীয় স্বার্থ বেশি সংরক্ষিত হয়। এমন প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে
কি প্রশ্ন থাকতে পারে যে যেসব দেশ ঋণ নিল তাদের কোনো স্বার্থ নেই, তাদের জাতীয় স্বার্থ নেই? তাদেরও জাতীয় স্বার্থ আছে, কিন্তু সামগ্রিকভাবে লাভবান হবে উন্নত দেশগুলো। তার কারণ উন্নত দেশগুলি অনুন্নত উন্নয়নশীল দেশকে যে সাহায্য করে, সেই সাহায্যের মধ্য দিয়ে তার উপরে অর্থাৎ উন্নয়নশীল দেশের উপর আধিপত্য বিস্তার করে। আর্থিক আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক যে সার্বভৌম ক্ষমতা তার উপরেও আধিপত্য বিস্তার করে। নেক্সট হলো 4 নম্বর, জোট গঠন। জাতীয় স্বার্থ রক্ষার আরেকটি উপায় হলো জোট গঠন। বিশ্বের আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক রাজনীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এবং বর্তমানকালেও, সেই জন্যে প্রতিটা রাষ্ট্র এককভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম নয়। তার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জাতীয় স্বার্থ বৃদ্ধি করবার চেষ্টা করে, সেক্ষেত্রে জোট গঠন করে। এই জোটের যে রাজনীতি দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোট গঠন করেছে, সামরিক জোট, সিয়াটো সামরিক জোট, সেন্টো সামরিক জোট, আবার সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারশো একটা সামরিক জোট গঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জোটগুলোর অন্তর্ভুক্ত হয়েছে উদারনৈতিক পুঁজিবাদী বা ধনতান্ত্রিক দেশগুলো, আর সোভিয়েত রাশিয়ার জোটের অন্তর্ভুক্ত হয়েছে সমাজতান্ত্রিক, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো অন্তর্ভুক্ত হয়েছিল। তা জোট গঠনের মধ্য দিয়ে প্রতিটা রাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষা করে, জাতীয় স্বার্থকে বৃদ্ধি করে। যেমন পাকিস্তান রাষ্ট্র সামরিক জোটে অংশ নিয়েছে, কারণ কি? ভারত যখন পরমাণু বোমা তৈরি করে এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রায় সময়ই দ্বন্দ্বমূলক সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক নয়। তাই সেক্ষেত্রে পাকিস্তান ভারতের সঙ্গে বিরোধে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্যে, জয়লাভের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গঠন করেছে। নেক্সট, জাতীয় স্বার্থ রক্ষার উপায় 5 নম্বর, বল প্রয়োগ, ফোর্স প্রয়োগ। প্রত্যেকটা রাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য বল প্রয়োগ করতে পারে। কোনো দেশ যখন আক্রান্ত হয়, যে দেশ আক্রান্ত হলো সে দেশও কিন্তু তার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যে, রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে সে পাল্টা বল প্রয়োগ করতে বাধ্য হয়। আর উন্নত দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশগুলো বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দেশের ক্ষেত্রেই বল প্রয়োগ করেছে। কঙ্গোতে, চিলিতে বল প্রয়োগ করেছে, ইরাকে বল প্রয়োগ করেছে। তাহলে বল প্রয়োগের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থকে বৃদ্ধি করেছে। ইরাকে বল প্রয়োগ করে, সেনা পাঠিয়ে যুদ্ধ করে, ইরাককে যুদ্ধে পরাজিত করে 2003 সালে সেখানে মার্কিন মদতপুষ্ট পুতুল সরকার ইরাকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারকে নিজের স্বার্থে ব্যবহার করছে। তাহলে বল প্রয়োগের মধ্য দিয়েও জাতীয় স্বার্থ রক্ষিত হয়। নেক্সট হচ্ছে পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা। পররাষ্ট্রনীতি মানে বিদেশ নীতি। প্রত্যেকটা রাষ্ট্রই অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি নির্ধারণ করে। এই বিদেশ নীতি বা ফরেন পলিসি প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্রই তার জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন বিষয়কে যদি কোনো দেশ, কোনো রাষ্ট্র বা তার সরকার গুরুত্ব দেয়, তাহলে সেই সরকার
তার নিজের দেশের জনসমর্থন হারাবে। তাই প্রত্যেকটা দেশ যখন বিদেশ নীতি নির্ধারণ করবে তখন তাকে ভাবতে হবে তা সেই দেশের সরকার ভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণে যাতে তার রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, রাষ্ট্রের স্বার্থ বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে জাতীয় স্বার্থ নির্ধারণ করবে। তাহলে পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থ কিভাবে ভূমিকা পালন করে তা আমরা কতগুলো বিষয় উল্লেখ করব। সেক্ষেত্রে কি বিষয় উল্লেখ করব? পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা। এক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে আমরা বলবো, 1 নম্বর পয়েন্টে বলবো জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা। দেখো, প্রত্যেকটা রাষ্ট্রের স্বাধীনতা আছে। পরাধীন জাতি তারা স্বাধীনতা লাভ করেছে। যেমন দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে তোমার ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান এইসব দেশ স্বাধীনতা লাভ করেছে। তাহলে স্বাধীনতা লাভ করলো মানে দেশটা স্বাধীন হয়ে গেল এমনটা নয়। রাজনৈতিক স্বাধীনতা লাভ করলেও অর্থনৈতিক দিক থেকে দুর্বল আছে। তাই এই ক্ষেত্রে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে উন্নত দেশগুলো। তাই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো তার রাজনৈতিক সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্যে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। এই অর্থে জাতীয় স্বার্থের ক্ষেত্রে তোমার জাতীয় যে স্বাধীনতা, সেই স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে, জাতীয় নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে জাতীয় পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। প্রত্যেক দেশই জাতীয় স্বাধীনতা আর জাতীয় নিরাপত্তা, অর্থাৎ দেশের নিরাপত্তা, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব যাতে রক্ষিত হয় সেদিকে লক্ষ্য রেখেই তোমার বিদেশ নীতি নির্ধারণ করবে। জাতীয় স্বার্থ যদি জাতীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে জাতীয় স্বার্থ পূরণ হবে, জাতীয় স্বার্থ সংরক্ষিত হবে, জাতীয় স্বার্থ বৃদ্ধি পাবে। নাম্বার 2, জাতীয় স্বার্থের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থকে যদি গুরুত্ব দিতে হয়, জাতীয় স্বার্থকে সংরক্ষিত করতে হয়, তাহলে জাতীয় উন্নয়নের উপরে গুরুত্ব দিতে হবে। জাতীয় উন্নয়ন মানে একটা দেশের উন্নয়ন। একটা দেশের জনগণ আছে বলেই কিন্তু জাতীয় কথাটা ব্যবহার হচ্ছে। তাহলে জাতীয় উন্নয়ন হচ্ছে দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের সার্বিক বিকাশ। তাহলে জাতীয় উন্নয়ন এটা গুরুত্ব দেয় প্রত্যেকটা রাষ্ট্রই পররাষ্ট্রনীতি নির্ধারণে। পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় উন্নয়নকে গুরুত্ব দেয় প্রত্যেকটা রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বা উন্নত দেশগুলো তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলিকে যে আর্থিক সাহায্য বা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সহযোগিতা করে তার মূল উদ্দেশ্য হলো উন্নত দেশগুলির জাতীয় স্বার্থ রক্ষা করা। তাহলে তারা যে বিদেশ নীতির ক্ষেত্রে তোমার পররাষ্ট্র নীতি যে নির্ধারণ করে সেক্ষেত্রে জাতীয় উন্নয়নকে বেশি গুরুত্ব দেয়। দুর্বল রাষ্ট্র হলেও, অনুন্নত রাষ্ট্র হলেও তাকেও জাতীয় উন্নয়নকে লক্ষ্য রেখে রাষ্ট্রের যাতে সার্বিক বিকাশ হয় সেদিকে লক্ষ্য রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। নাম্বার 3, বিশ্ব ব্যবস্থা। দ্বিতীয় মহাযুদ্ধের পরে বিশ্ব ব্যবস্থাতে বিরাট পরিবর্তন আসে। এই পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাই দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তোমার তৈরি হয়েছে একটা শিবির, পুঁজিবাদী বা উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে একটা শিবির তৈরি করেছে। পশ্চিমী দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত বিশ্বের রাজনীতিতে নিজেকে জড়ায়নি, সবসময়ই নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করতে হবে। সোভিয়েত সমাজতান্ত্রিক দেশ ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, এই সমস্ত দেশগুলো সমাজতান্ত্রিক দেশ ছিল।
তাহলে বিশ্ব ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। আমরা এই কথাটা বলতে চাইছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তোমার সোভিয়েত ইউনিয়নকে দ্বিতীয় মহাযুদ্ধের আগে গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে সোভিয়েত ইউনিয়ন যাতে আর সম্প্রসারিত না হতে পারে, সমাজতন্ত্রের সম্প্রসারণ করতে না পারে, সেদিকে গুরুত্ব দিয়েছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার দিকে লক্ষ্য রেখেই পররাষ্ট্রনীতিকে গ্রহণ করতে হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পরে তোমার মার্কিন শিবির, পুঁজিবাদী শিবির বা ধনতান্ত্রিক শিবির, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির গড়ে উঠল। আবার অনেক সদ্য স্বাধীন দেশ যেমন ভারতবর্ষ, ইন্দোনেশিয়া, এই দেশগুলো তারা কিন্তু মার্কিন শিবিরে যোগ দেয়নি, আবার সোভিয়েত ইউনিয়নের শিবিরে যোগ দেয়নি। কারণ এই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর অর্থনৈতিক সমস্যা ছিল। এই অর্থনৈতিক দিক থেকে তারা উন্নতি সাধনের জন্য মার্কিন শিবিরেও যোগ দেয়নি এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নেও যোগ দেয়নি। তারা নিরপেক্ষ থেকেছে। এরা হলো জোট নিরপেক্ষ দেশ। তাহলে বিশ্ব ব্যবস্থাতে দেখা যাচ্ছে যে জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে কোনো কোনো দেশ জোট নিরপেক্ষ দেশের অন্তর্ভুক্ত হয়েছে, কোনো কোনো দেশ মার্কিন শিবিরে যোগ দিয়েছে, কোনো কোনো দেশ পূর্বতন সোভিয়েত রাশিয়ার শিবিরে যোগ দিয়েছে। এবং 1991 সালে যখন সোভিয়েত রাশিয়ার পতন হলো, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিতে সমাজতন্ত্রের পতন হলো, পুঁজিবাদী ব্যবস্থা ফিরে এলো এবং সোভিয়েত ইউনিয়নও তোমার রাশিয়া বড় রাষ্ট্র হলো এবং তার সঙ্গে আরও 15টা রাষ্ট্র হলো। সে সব রাষ্ট্রেই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলো, ধনতান্ত্রিক ব্যবস্থা চালু হলো। তাহলে এই বিশ্ব ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে একটা শিবিরের যখন পতন হলো, তখন বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্র নতুন করে ভাবনা চিন্তা করলো। যেমন ভারতবর্ষ 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, রাশিয়া তৈরি হলো, রাশিয়া দুর্বল হয়ে গেল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। তখন ভারতবর্ষের যে বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি, সেটা মার্কিনপন্থী হয়ে গেল, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করে এবং সেই ধারাবাহিকতা এখনো চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব ব্যবস্থার দিকে প্রত্যেকটা রাষ্ট্র লক্ষ্য রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে জাতীয় স্বার্থ রক্ষা করে। 4 হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। প্রতিটা রাষ্ট্রই কিন্তু রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেয়। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন মার্ক্সবাদ লেনিনবাদকে আদর্শ হিসাবে গ্রহণ করেছিল এবং তার ভিত্তিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল। সোভিয়েত রাশিয়া বিশ্বের যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে জাতীয় স্বার্থকে রক্ষা করবার জন্য, অন্যান্য দেশে যাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেইভাবে সহযোগিতা করেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী ব্যবস্থা, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা যাতে টিকে থাকে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সম্প্রসারণ হয়, সেদিকে লক্ষ্য রেখে তার পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করেছে। এক্ষেত্রে সেইভাবে তার জাতীয় স্বার্থ রক্ষিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতাদর্শগতভাবে তোমার ফ্যাসিবাদ, নাৎসিবাদের বিরোধিতা করেছে, আবার সামরিক সরকারের বিরোধিতা করেছে, সামরিক সরকারের বিরোধিতা করেছে। এই রাজনৈতিক মতাদর্শ জাতীয় স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং পররাষ্ট্রনীতি নির্ধারণে তোমার রাজনৈতিক মতাদর্শ কাজ করে। 5 নম্বর হচ্ছে নিরস্ত্রীকরণ। প্রতিটা রাষ্ট্রই তার সামরিক শক্তি বৃদ্ধির উপরে গুরুত্ব দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করেছে 1945 সালে। তার পাল্টা হিসেবে 1949 সালে সোভিয়েত রাশিয়া 1949 সালে তোমার পরমাণু বোমা তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন হাইড্রোজেন বোমা তৈরি করেছে, তার পরবর্তী বছরেই তোমার পূর্বতন সোভিয়েত রাশিয়া হাইড্রোজেন বোমা তৈরি করেছে। এবং পরমাণু শক্তিধর রাষ্ট্র আজকে অনেকগুলো হয়েছে। চীন পরমাণু বোমা তৈরি করেছে, পাশাপাশি ভারতবর্ষ পরমাণু বোমা তৈরি করেছে। ভারত পারমাণবিক বোমা তৈরি করার পাশাপাশি পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করেছে। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা রাষ্ট্র পরমাণু বোমা তৈরি করে এবং প্রয়োগ করে, তাহলে কি হবে?
মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তাই তাই বিশ্বের শান্তিকামী মানুষ নিরস্ত্রীকরণকে গুরুত্ব দিয়েছে। সোভিয়েত রাশিয়া, পূর্বতন সোভিয়েত রাশিয়া নিরস্ত্রীকরণকে গুরুত্ব দিয়েছে। পরবর্তীকালে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, প্রায় উন্নত দেশগুলো ভাবছে যে পৃথিবীতে যাতে আর পরমাণু বোমা তৈরি না হয়। যেসব দেশ পরমাণু বোমা তৈরি করতে পারেনি এখনো, তারা যেন আর এই বোমা তৈরি না করতে পারে, না তৈরি করে, সেই ক্ষেত্রে গুরুত্ব দিয়েই জাতীয় স্বার্থ সিদ্ধি করে এবং পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। লাস্টে আমরা আলোচনা করব উপসংহার বা একটা সিদ্ধান্ত। তাহলে আমরা যে আলোচনা করলাম তার থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে জাতীয় স্বার্থ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় স্বার্থ, প্রতিটা রাষ্ট্র জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। কোনো রাষ্ট্রই জাতীয় স্বার্থকে উপেক্ষা করে বিদেশ নীতি নির্ধারণ করতে পারে না। জাতীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতিকে গুরুত্ব দেয়, পররাষ্ট্র নীতিকে গুরুত্ব দেয়, জাতীয় উন্নয়নকে গুরুত্ব দেয়। এইভাবে জাতীয় স্বার্থের ধারণা সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম এবং এটা বই পড়তে হবে, বই পড়ে এই পয়েন্টগুলো খাতায় লিখে নিতে হবে। আজকে ক্লাস শেষ।